সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ চৌধুরী, সহকারী সম্পাদক প্রথম আলো। দিস ইজ ফিরোজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রথম আলো। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আমাদের আজকের ভার্চুয়াল গোলটেবিল, এই গোলটেবিল বৈঠক ভার্চুয়ালি হচ্ছে, বুঝতেই পারছেন। আমরা যৌথভাবে আয়োজন করছি ডেইলি প্রথম আলো, সেভ দ্য চিলড্রেন এবং ইউনিসেফ। তো আমাদের আলোচনার শুরুতেই প্রথম আলোর পক্ষ থেকে সূচনা বক্তব্য দেবেন আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক প্রথম আলো। সবাইকে স্বাগত জানাই। আমি আব্দুল কাইয়ুম, প্রথম আলোর সহযোগী সম্পাদক। আজকের আলোচনা হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশটাকে প্রাধান্য দিয়ে এবং বিশেষভাবে শিশুদের ব্যাপারটাকেই আমরা প্রাধান্য দেব। আমরা জানি যে এই শিশুদের জন্য মানে এই নিউমোনিয়া একটা বিরাট বড় অভিশাপ। এটা হচ্ছে এক ধরনের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন অফ লাং, এবং এটা হলে পরে অনেকেই কিন্তু মৃত্যু হয়। বাংলাদেশে বিশেষভাবে উন্নত দেশগুলোতেও হয়, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু দেশ এবং উন্নয়নশীল দেশের অনেক দেশেই কিন্তু শিশু মৃত্যুর হার নিউমোনিয়ার কারণে অনেক বেশি। তা আমাদের ওই যে এসডিজি গোল আছে, সেখানে তো আমরা একটা বলেছি যে এই ধরনের মৃত্যু হার আমরা কমিয়ে আনবো। তো সেই লক্ষ্য থেকে আমরা আজকে কি আলোচনা করব যে কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি বেশি। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অন্যান্য অসুস্থতার কারণেও তারা এই রোগে আক্রান্ত হয়। শিশু মৃত্যু একটি বড় কারণ হচ্ছে এটা। তবে আমি বলতে চাই যে বাংলাদেশ গত কয়েক বছর থেকেই টিকার ব্যবস্থা করেছে, এবং এই টিকাটা যদি আমরা সর্বস্তরে জনসাধারণের মধ্যে নিয়ে যেতে পারি এবং সবাইকে দিতে পারি, তাহলেই এই নিউমোনিয়ার মৃত্যু হারটা আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি। যদিও আমরা এটা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেটা আমাদের আছে সেটার মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে, কিন্তু এটা সবার মধ্যে সচেতনতা সৃষ্টির একটা বড় প্রয়োজন রয়েছে। আর আমি বলবো যে আমরা তো অনেক ধরনের অসুখ বিসুখের মধ্যেই থাকি, সবসময় থাকি, কিন্তু সবসময় আমরা চেষ্টা করি এটা নিয়ন্ত্রণে আনতে। বিশেষভাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির একটা বড় সাফল্য আমরা দেখেছি এবং বিশ্বব্যাপী এটা স্বীকৃত হয়েছে। সো আমরা যদি এইখানে একটা আরো উদ্যোগী ভূমিকা নিতে পারি, তাহলে পরে এই নিউমোনিয়াতে মৃত্যু হারটাকে আমরা কমিয়ে আনতে পারবো। তো সামনে আবার শীত আসছে, এই সিজন চেঞ্জের সময় কিন্তু সর্দি, কাশি, জ্বর এগুলোই তো নিউমোনিয়া প্রাথমিক লক্ষণ। সো এই জায়গাটায় যদি আমরা একটু সতর্ক থাকি, আর শিশুদের জন্য যদি আমরা আরো বেশি পুষ্টি এবং তাদের প্রতি বেশি যত্ন নেই, সহজে হঠাৎ করে যাতে ঠান্ডা লেগে না যায় সেটা যদি আমরা দেখি, আর পাশাপাশি আমরা ওই টিকা দেওয়ার ব্যবস্থাটা যদি করি, তাহলে পরে হয়তো আমরা এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। তা আমি আন্তর্জাতিক এই দিবসটাকে সামনে রেখে আমি বলতে চাই যে আমাদের দেশে সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ এরাই কিন্তু খুব উদ্যোগী হয়ে এরা সব সময় চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে যে এই টিকা দান কর্মসূচির মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে এই সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফের একটা বড় অবদান আছে। তারা আজকের এই আলোচনা আবার আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে। সো আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগটা আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির দিকে নিয়ে যেতে পারবো, এবং ঘরে ঘরে শিশুদের প্রতি আরো যত্নশীল হওয়া এই দায়িত্ববোধটাকে আমরা জাগ্রত করতে পারবো। আজকে আমাদের সঙ্গে যারা আলোচনায় আছেন, আমি বিশেষভাবে বলবো যে প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি তো এমনিতে শিশু রোগ বিশেষজ্ঞ, এবং উনি কিন্তু আবার আমাদের এই কোভিড এই সময়ে যে জাতীয় কমিটি আছে সেই জাতীয় কমিটির প্রধান। আর কোভিড এর আমলে নিউমোনিয়া নিয়ন্ত্রণটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাহলে যদি দুইটা একসাথে মিশে যায় তাহলে আরো বড় বিপদের মধ্যে আমরা পড়ব। আর শামসুল আরেফিন সাহেব আছেন, উনি আইসিডিডিআরবি সিনিয়র রিসার্চ
অফিসার। এছাড়া আমি বলবো আরো কয়েকজন আছেন যারা মোস্ট অফ দেম ইংলিশ স্পিকিং, they will be speaking in English, and some of us also will speak in both Bangla and English, in both. So I wish today's discussion will be most successful, and this will help bring down the death rate in pneumonia. Thank you very much. আমি এখন অনুরোধ করব আমাদের সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীকে আজকের এই আলোচনা পরিচালনা। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক প্রথম আলো। থ্যাংক ইউ মিস্টার আব্দুল কাইয়ুম, অ্যাসোসিয়েট এডিটর ডেইলি প্রথম আলো, ফর হিজ ইনাগুরাল স্পেস। বিশ্ব নিউমোনিয়া দিবস, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে উপলক্ষে আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান। I welcome you all to the virtual roundtable. Today's special discussion on occasion of the World Pneumonia Day is jointly organized by Daily Prothomalo, Save the Children, and UNICEF. Our program today will be bilingual in Bangla and English. আমি প্রথমত অনুরোধ করব যারা বাংলা ভাষী আছেন তারা বাংলায় যেন বলেন, কারণ আমরা বাংলা পত্রিকা, বাংলার দর্শক সব বেশি। আর আমরা যারা বিদেশি অতিথি আছেন ইংলিশ স্পিকিং, তারা নিশ্চয়ই ইংরেজিতে বলবেন। তো আমাদের আজকের অনুষ্ঠান আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতে চাই, সেই জন্য সময়ের ব্যাপারে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ করছি। সবাই যদি 4-5 মিনিট 4 to 5 মিনিটসের মধ্যে শেষ করেন সেটা ভালো হয়। তো শুরুতেই আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আজকে বক্তব্য শুরু করার জন্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চেয়ারপারসন নবজাতক বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তিনি একই সঙ্গে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসনও বটে। তো অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর কাছে প্রয়োজনে আমরা শেষে আরেকবার শুনবো। শুরুতে শুনতে চাই কোভিড-19 পরিস্থিতিতে বাংলাদেশ প্রেক্ষাপটে শিশুদের অবস্থাটা কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ ভাই, আনমিউট করতে হবে। শোনা যায় আমাকে? জি শহীদুল্লাহ ভাই, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে আমাদের ফিরোজ সাহেব এবং আমাদের কাইয়ুম ভাই দুজনকে ধন্যবাদ জানিয়ে এইভাবে শুরু করতে চাই যে আসলে আমরা আজকে যে কোভিড মহামারীর মধ্যে আছি, তার মধ্যে আবার ওয়ার্ল্ড যে নিউমোনিয়া ডে আসলো, সেই উপলক্ষে প্রথম আলো যারা একটা লিডিং বাংলা পত্রিকা এবং যে পত্রিকাটি এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে আয়োজন করে থাকে এবং সেই সাথে এটাকে সহযোগিতা করেছে সেভ দি চিলড্রেন অ্যান্ড অলসো ইউনিসেফ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এইভাবে শুরু করতে চাই। সেটি হলো যে নিউমোনিয়া আমরা এমন একটা শব্দ, এটা চিকিৎসক হোক চিকিৎসক না হোক, সাধারণ জনগণ বুঝতে পারে যে এটা একটা ইনফেকশন লাংসের, যেটা খুবই কখনো কখনো সিরিয়াস হয় এবং এটা বড়দেরও ধরে, যারা মানে মাঝারি মধ্যবয়স্ক, এমনকি শিশু, এমনকি নবজাতক, সবারই হয়ে থাকে। আর এই নিউমোনিয়া কিন্তু অসংখ্য মানুষের মৃত্যু যেমন ঘটায়, শিশুদেরও ঘটিয়ে থাকে। 2018 সালে বাংলাদেশেই প্রায় 12,000 শিশু নিউমোনিয়াতে মারা গেছে। কিন্তু এই যখন কথাটা বলি আমরা নিউমোনিয়া, এটা কিন্তু ওই বলার জন্যে বলা হয়, কিন্তু মানে যেটা মানে ঠিক যেটাকে ফোকাস বলি, এইটা কিছুটা আমার কাছে মনে হয় অবশ্যই অভাব আছে। তো এই সময় আজকে এবার আসলো আমাদের সেই কোভিড-19। তো আমরা সবাই জানি যে কোভিড-19টা যে কোনো বয়সকেই আক্রান্ত করতে পারে, শিশুদেরও করে থাকে, এবং কোভিড-19 কিন্তু এই নিউমোনিয়া হতে পারে। আবার কোভিড-19 অন্যান্য সিস্টেমকেও এফেক্ট করে থাকে। এটা এই যে 12 নভেম্বর যেটাকে আমরা ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে বলি, দিস ইজ 10th অফ দিস কাইন্ড, এটা 10 নম্বর এটা। এবং এই সময় যদি আমি বাংলাদেশে কোভিড-19 পরিসংখ্যান নিয়ে দেখি, তাহলে আমাদের প্রায় 4.25 লক্ষ মতো লোক এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় 3,40,000-এর মতো ভালো হয়ে গেছে।
1.44% লোক মারা গেছে। আর যদি বয়স ভিত্তিক যদি আমরা বিভাজন করি তাহলে 10 বছরের নিচে যারা শিশু নিচে তাদের মৃত্যু হচ্ছে 0.48, মানে 200 জনে একজন। আর ঢাকা শিশু হাসপাতালে প্রফেসর সাইদে আনোয়ার আমাদের একজন কলিগ আছেন, তার তথ্য অনুযায়ী সেখানে ভর্তি হয়েছিল 1488 রোগী এ পর্যন্ত। তার মধ্যে 1008 জনেরই কোভিড শনাক্ত হয়। তাদের মধ্যে আবার 668 জনের কোমরবিডিটি ছিল এবং 348 জনের কোমরবিডিটি ছিল না। কিন্তু এই যে শিশু যারা ভর্তি হলো তাদের যেহেতু কোমরবিড ছিল, তাদের বেশ কিছু প্রায় 39 জন মারা যায়। যদি আমি এটাকে শতাংশে রূপান্তরিত করি তাহলে 4% বাচ্চা কোভিডে মারা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিটে। তবে এটা ঠিক যে কোভিড বাচ্চাদের কম আক্রমণ করে, কিন্তু করে, আমার কথা হলো যে কোনো বয়সে করে, ইভেন নবজাতকরাও করে। এখন এইটা যেটা এই কোভিডের কিন্তু মনে রাখতে হবে কি বড়দের কি ছোটদেরই অনেক সময় তখন যদি ভালো হয় দীর্ঘমেয়াদী কিছু প্রভাব থেকে যেতে পারে। সেই জন্য এটাকে খুব সিরিয়াসলি নেওয়া দরকার। কোভিডের সময় কোভিড যাতে আমাদের শিশুদের আক্রমণ কম করতে পারে, তো সেই কারণে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, যেটাকে আমি মনে করি যে যথেষ্ট ভালো একটা সিদ্ধান্ত। আরেকটা হলো যে এই কোভিড এর কারণে এসেনশিয়াল যে সার্ভিস, অত্যাবশ্যক যে সার্ভিসগুলো সেগুলো হ্যাম্পার্ড হয়েছিল। বিশেষ করে আমি একদম পরিষ্কার করে বলতে চাই, এপ্রিল মে জুন মাসে আমাদের টিকা দান কর্মসূচি ব্যাহত হয়েছিল, আমাদের শিশু নবজাতক মাতৃ সেবা ব্যাহত হয়েছিল। কিন্তু যখন আমরা এটা অনুধাবন করি এবং যখন আমরা WHO যে শিশুদের ব্যাপারে ব্যবস্থাপনা, তখন সেটাকে আমরা যখন কান্ট্রি ওয়াইজ অ্যাডাপ্টেশন করি, তারপর থেকে কিন্তু যে পিক আপ করেছে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আমরা আবার অনেকটাই ট্র্যাকে ফেরত আসি। আমার পরবর্তী বক্তারা হয়তো সেখানে বলবেন। এখন আমাদের টিকা কর্মসূচি ভালোই চলছে, আমাদের গর্ভকালীন সেবা, তারপরে আমাদের প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা মোটামুটি একটা ট্র্যাকে চলে এসছে। কিন্তু আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে এইটা একটা দীর্ঘকালীন অবস্থার মধ্যে পড়ে গেছি, যাতে আমাদের এখন যেটুকু আবার ট্র্যাকে আসছে আবার যাতে এটা আমরা লাইনচ্যুত বা ট্র্যাকচ্যুত না হই। আর একটা মনে রাখা দরকার, শিশুদের এই সর্দি কাশি জ্বর যেটা কোভিডে হবে তার বাইরে কিন্তু এই যে তারা ঘরবন্দি, তখন তাদের মানসিক চাপ হয়, কিছু মেন্টাল প্রবলেম তৈরি হয়। সেই জন্য বারবার আমরা বলেছি যে শিশুদের কোয়ালিটি সময় দিতে হবে। পিতা মাতাকে কোয়ালিটি সময় বলতে বাচ্চা কাচ্চা যেন অঙ্ক আঁকা আঁকি করতে ব্যস্ত থাকে, পাজল নিয়ে ব্যস্ত থাকে, লেগো নিয়ে খেলতে পারে, ক্রিয়েটিভ কিছু নিয়ে গান বাজনা এগুলোতে যেমন, বা ধর্মীয় চর্চা এগুলোতে যেন বাচ্চাদেরকে ব্যস্ত রাখা হয়। তা নাহলে কিন্তু এটা ক্ষতিকর করবে মানসিক অবস্থার উপরে। আর একটা হলো শিশুদের মধ্যে যারা অপুষ্টিতে ভুগছে তাদের যদি কোভিড হয় তাহলে এটার কিন্তু ঝুঁকিটা অনেক বেশি, এমনকি মৃত্যু ঝুঁকিও বেশি। আমরা এর মধ্যে দেখেছি যে জন হপকিন্স, যেটা ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ, পৃথিবীর 118টি নিম্ন ও মধ্য আয়ের দেশের উপর একটা গবেষণা করে দেখেছে যে প্রায় অনেক জায়গায় এই এসেনশিয়াল যে সার্ভিসটা সেটা কমে গেছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে 5 বছরের নিচের বাচ্চাদের প্রায় 12 লক্ষ বাচ্চা মৃত্যু হতে পারে যদি আমরা এখনই এদিকে দৃষ্টি না দেই। আমি WHO, ইউনিসেফ, গ্যাভি বা সাভিন ভ্যাকসিন ইনস্টিটিউটের যে সংগৃহীত তথ্য, সেখানে দেখা যায় যে কমপক্ষে 68টা দেশে টিকাদান সেবাটা ব্যাহত হয়েছে, যার মধ্যে বাংলাদেশও ছিল। কিন্তু আমি এখন যেটা কিছুটা হলেও স্বস্তি বোধ করি, আমাদের এখানে লাইন ডাইরেক্টর ডক্টর শামসুল হক আছেন, সে আমাদেরকে এটা জানাবেন যে আবার আমরা টিকাদান কর্মসূচিতে ট্র্যাকে এসে গেছি বা আসার পথে। তবে খেয়াল রাখতে হবে যে যদি এটা এই লাইনচ্যুত অবস্থায় পৃথিবীর যে 68টা দেশে, তাতে প্রায় 80 মিলিয়ন, অর্থাৎ 8 কোটি 1 বছর নিচে বাচ্চা কিন্তু ভ্যাকসিন প্রতিরোধক যোগ্য যে রোগ তার সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। সো মোদ্দা কথায় আমি যেটা বলতে চাই এখন আমার বক্তব্যের শেষাংশে, যে কোভিড কোনো বয়সকেই ছাড়ে না, শিশুদেরকেও ধরে, কিন্তু আমরা খেয়াল রাখবো যে শিশুদের যাতে কম ধরে সেই ধরনের ব্যবস্থাপনা রাখা, সব সময় প্রতিরোধযোগ্য ব্যবস্থা রাখা। আর অপুষ্টি রোগী বা কোমরবিড শিশুদের যদি হয় তাহলে কখনো যেন আমি দেরি না করি, তাকে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে তার বিশেষ সেবাটা যাতে পায়। অর্থাৎ সাধারণ ভালো শিশু ভার্সাস যদি কোমরবিড শিশু থাকে, অপুষ্টি শিশু থাকে, তাকে যেন ভিন্ন চোখে দেখি। I will be very delighted to hear from my foreign colleagues on that, and আমার মনে হয় আমি এখানে আমার প্রাথমিক বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর শহীদুল্লাহ চমৎকার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য।
আমি সবাইকে অনুরোধ করছি মাইক্রোফোনটি মিউট রাখার জন্য এবং স্ক্রিনটি ভিডিওটি চালু রাখার জন্য। Requested to mute your screen, but video always open. এ পর্যায়ে আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ শামসুল হককে তার বক্তব্য দেওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ শামসুল হক, লাইন ডিরেক্টর, MNCH, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। ডক্টর মোহাম্মদ শামসুল হক। আশা করি তিনি যুক্ত আছেন। ডক্টর মোহাম্মদ শামসুল হক। কোথাও কোনো গোলযোগ হতে পারে, আমরা পরবর্তী আলোচকের কাছে চলে যাই। তাহলে এ পর্যায়ে আমরা যেতে চাই ডক্টর সেলিম সদরুদ্দিনের কাছে, ডিরেক্টর চাইল্ড হেলথ, USAID গ্লোবাল প্রজেক্ট, মোমেন্টাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ, MCGL, সেভ দ্য চিলড্রেন। ডক্টর সেলিম সদরুদ্দিন, তার কাছে আমরা আসলে শুনতে চাই IMCI এবং IMCM সম্পর্কিত শিশুদের পরিস্থিতি, নিউমোনিয়া সংক্রান্ত বিষয়ে তিনি যদি আমাদের সংক্ষেপে একটু ফোকাস করেন। ডক্টর সেলিম সদরুদ্দিন। Good evening, good morning, and assalamu alaikum. I'm thankful to UNICEF, Save the Children, and to Alo for inviting me to the Pneumonia Roundtable. The focus of my talk is availability of quality diagnosis and treatment of pneumonia at facility and community levels. As per WHO and UNICEF Global Action Plan for Pneumonia and Diarrhea, one of the key strategies for pneumonia control is case management at all levels. The current global and Bangladesh data show that less than 50% of the children with pneumonia seek care from appropriate health providers. Bangladesh can save thousands of lives of under 5 children if we can increase care seeking and appropriate treatment with antibiotics to 90% by 2030. Besides increasing demand for services, this would require ensuring availability of providers who could diagnose and treat pneumonia as per IMCI and ICCM guidelines. WHO develops treatment guidelines through a rigorous process based on evidence, and the countries adopt the guidelines. The updated WHO guideline for pneumonia case management were released in 2014. This was a significant change as pneumonia diagnosis and treatment at outpatient level was expanded to include previously classified severe pneumonia, which was to be treated at referral facilities as per previous guidelines. And amoxicillin was recommended as first-line drug treatment of pneumonia. So where are we now, globally and in Bangladesh? The 2018 WHO Global Survey on Sexual Reproductive Maternal Newborn Child and Adolescent Health Policy showed that only 45% of countries had revised their pneumonia policy to conform with the WHO guidelines. And we are talking about just adoption at national level. Forget implementation at facility level. The story is similar for Bangladesh, which revised its guidelines in 2019, 5 years after the WHO launch. However, the children are not getting benefit of this intervention as implementation in Bangladesh is limited. Imagine how many thousands of children could have benefited from these revised treatment guidelines if those were adopted soon and also implementation was scaled up. But the problem doesn't end with the delay in updating the guidelines and training of health providers in IMCI. There is the issue of quality of case management by the health providers. If the trained provider doesn't have the means to correctly diagnose and treat, that is having a ARI timer to count breaths and treat with amoxicillin, or doesn't follow the guidelines due to any reason, the child may not benefit from the treatment, and inappropriate treatment may actually give rise to antibiotic resistance. And finally, it is a common observation that there is a lack of ownership of IMCI at district level. So we have to rectify this situation in Bangladesh and globally. And the problems are common everywhere, and the actions are also somewhat similar. So what are the key actions?
Empower district management with appropriate budgeting for IMCI training, essential supplies and medicines, supervision and monitoring. Build district management capacity to effectively prioritize, plan, implement, and monitor services. Develop a feasible national and subnational operational plan to build capacity of all providers at Opozela Health Complex, maternal and child welfare centers, union health and family welfare centers, community clinics on new case management guidelines. This plan should have a strong post-training quality assurance plan and supply chain management plan to ensure availability of diagnostics and medicines. Also develop a similar strategy for private sector providers who are the main source of care for under 5 children in Bangladesh. Thank you. থ্যাংক ইউ ডক্টর সেলিম সদরুদ্দিন। এ পর্যায়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ শামসুল হককে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব নিউমোনিয়া দিবস, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে উপলক্ষে আমাদের বিশেষ এই ভার্চুয়াল রাউন্ড টেবিল হচ্ছে। এখানে আমাদের আলোচক হিসেবে যারা যুক্ত রয়েছেন, আমি সবার নামগুলো এক দফা পড়ে যাই, তারপরে শামসুল হকের স্পিচটা আমরা শুনবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ শামসুল হক, লাইন ডিরেক্টর MNCAs, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চেয়ারপারসন নিউরোলজি বিভাগ BSMMU, ডক্টর সেলিম সদরুদ্দিন, ডিরেক্টর চাইল্ড হেলথ MCGL Save the Children, Resal Bondula, Deputy Country Director Save the Children Bangladesh, Maya Vandent, Chief of Health UNICEF Bangladesh, Dr. Sams Al Arifin, Senior Director Maternal and Child Health Research ICDTRP, and Dit Jain, Health Expert UNICEF, Alisa Inibos, Global Project Lead PCC Save the Children. এ পর্যায়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ শামসুল হককে অনুরোধ করছি। শামসুল হক, লাইন ডিরেক্টর MNCAs, স্বাস্থ্য অধিদপ্তর। তার কাছে প্রধানত আমরা জানতে চাই কোভিড-19 প্রেক্ষাপটে শিশুদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা সম্পর্কে। ডক্টর মোহাম্মদ শামসুল হক। ডক্টর শামসুল হক, আপনার জি এবার শোনা যাচ্ছে, প্লিজ শুরু করুন। জি জি, আমি ডাক্তার মোহাম্মদ শামসুল হক, লাইন ডাইরেক্টর MNC। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আজকের এই আমাদের এই গোল টেবিল বৈঠকে উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে বাংলাদেশে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা হলো দুই রকম, একটা হলো কিউরেটিভ এবং প্রিভেন্টিভ, এবং আমাদের অত্যন্ত শক্তিশালী একটা স্বাস্থ্য অবকাঠামো আছে যার মাধ্যমে আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। এই স্বাস্থ্য ব্যবস্থায় অসুস্থ শিশুদের আন্তঃবিভাগে ভর্তি রোগীর চিকিৎসা এবং বহির্বিভাগে শিশুদের অত্যাবশ্যকীয় সেবা, যেটা IMCI বলা হয়, এবং সেই সাথে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম ও অপুষ্টি ইত্যাদি বিষয়ে চিকিৎসা ব্যবস্থাপনা দেওয়া হয়ে থাকে। 90-এর দশক থেকে চালু হওয়া IMCI প্রোগ্রামের অধীনে সারা দেশে শিশুদের নিউমোনিয়া রোগ ব্যবস্থাপনা সেবা দেওয়া হয়। এছাড়াও PCV টিকা প্রদানের মাধ্যমে শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে সফল কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশে কোভিড-19 জন্য মার্চ মাস থেকে আমাদের লকডাউন শুরু হয়, আর এর প্রভাবে শিশু স্বাস্থ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ছিল এপ্রিল এবং মে মাসে। ওই সময় প্রায় 9% আমাদের স্থায়ী টিকাদান কেন্দ্র, 9 ভাগ, এবং 38 ভাগ আউটরিচ টিকাদান কেন্দ্র, যেটা আমরা অ্যারেঞ্জ করতে পারিনি বা সেগুলা অনুষ্ঠিত হয়নি, যার ফলে প্রায় আমাদের হিসাবে 0.18 মিলিয়ন বা 1.8 লাখ শিশু অন্ততপক্ষে একটি ডোজ পাওয়া থেকে বঞ্চিত হয়। 22টি জেলার কভারেজ, আমাদের EPI কভারেজ প্রায় 50%-এর নিচে নেই। আর একই সাথে আমাদের তখনকার একটা কার্যক্রম ছিল MR ক্যাম্পেইন কার্যক্রম, যেটা সাময়িকভাবে আমরা বন্ধ রাখতে বাধ্য হই। এই সময়ে IMCI কর্নার থেকে প্রায় 68 ভাগ এবং কমিউনিটি ক্লিনিক থেকে প্রায় 37 ভাগ শিশু যারা কেয়ার সিকিং এর জন্য আসে, তারা আসতে পারেনি,
মূল কারণ ছিল আসলে লকডাউন একটা পরিস্থিতি, মানুষের একটা ভীতি, এবং অনেক মারা তার শিশুদেরকে নিয়ে বাইরে বেরোচ্ছিলেন না, তাদের অসুস্থতা সত্ত্বেও গার্জেনরা তাদের হাসপাতালে আসছিলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিকভাবে আমরা বিশেষ করে ইপিআই কে লক্ষ্য রেখে আমরা একটা প্ল্যান তৈরি করি, যেটা বলা হয় কোভিড-19 অ্যাড্রেস প্ল্যান, এবং এর মাধ্যমে কিভাবে আমরা টিকাদান কার্যক্রমকে, আমাদের ইপিআই কার্যক্রমকে খুব তাড়াতাড়ি আমরা গতিশীলতায় আনতে পারি সে বিষয়ে আমরা একটা প্ল্যান তৈরি করি, এবং একই সাথে আইএমসিআই কার্যক্রম চালাতে হবে এবং সেই সম্পর্কিত একটা গাইডলাইন তৈরি হয়। DHIS2 এর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা তথ্যভিত্তিক পারফরমেন্স রিভিউ করা শুরু করি, এবং ড্রপ আউট, লেফট আউট যেসব বাচ্চারা আমাদের ছিল বিশেষ করে টিকাদান কার্যক্রমে, আমরা আমাদের মাঠ কর্মী বিশেষ করে স্বাস্থ্য সহকারীদের নির্দেশনা দেই, এদেরকে তালিকা তৈরি করতে হবে এবং তাদের টিকা প্রদানটা আমাদের নিশ্চিত করা খুবই প্রয়োজন। এবং যখন মারা এই টিকা প্রদানের বিষয়টা তাদেরকে আমরা জানাতে পারি, এবং আমাদের একটা বড় নেটওয়ার্কের একটা বড় জায়গা যে আমাদের স্বাস্থ্য সহকারীদের কাছে আমাদের যারা কেয়ার সিকারি বলি অথবা যারা আমাদের টিকা গ্রহণকারী যে বাচ্চারা, তাদের গার্জেনদের মোবাইল নাম্বার থাকে, এবং সেই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে আমরা আমাদের আউটরিচ সেন্টারে আনার চেষ্টা করি, এবং দেখা যায় যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। এর ফলে হয় কি, পিতামাতা এবং অভিভাবকরা যখন দেখে যে স্বাস্থ্য সেবা কার্যক্রমটা আরো আগের চেয়ে ইমপ্রুভ করেছে, তখন তারা হাসপাতালে আসা শুরু করে, এবং এই পর্যায়ক্রমে আস্তে আস্তে সেবা কেন্দ্রের দিকে তারা নিয়ে আসতে উৎসাহিত। জাতীয় পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে এই তত্ত্বাবধান এবং মনিটরিংটা জোরদার করা হয়। যেসব জায়গায় আমাদের ড্রপ আউট, লেফট আউট বেশি ছিল সেখানে আমরা রিপিটেড মনিটরিং করি, হ্যাঁ, সেন্ট্রাল পয়েন্ট থেকে, এবং ডিস্ট্রিক্ট ডিভিশন সব জায়গাতেই আমরা তাদের সবসময় আমাদের কাছে থাকি। এত সবকিছুর মধ্যে আমরা দ্রুতই একটা ফল পেয়ে যাই, এবং দেখা যায় যে জুন 2020 সাল থেকে আমাদের ইপিআই এর কভারেজ অনেক বেড়ে যায় এবং প্রায় শতভাগের কাছাকাছি চলে যায়। আইএমসিআই সেবাও সার্বিক উন্নতি হয়। যদিও আমরা কঠিন সময় পার করছি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্বে আমাদের এই শিশু স্বাস্থ্যের ব্যবস্থাপনা কার্যক্রমে দ্রুত উন্নতি করতে পেরেছি, এবং আমরা আশা করছি যে আমাদের যে শিশুরা আমাদের ইপিআই কার্যক্রমের আওতার বাইরে চলে গিয়েছিল, আমরা বছর শেষে হয়তো তাদেরকে আমরা টিকাদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পেরেছি। হয়তোবা সেক্ষেত্রে তাদের বয়স সীমা যেটা 2 বছর ছিল সেটা হয়তো আমাদের কিছুটা এক্সপানশন করতে হবে, কিন্তু আমরা টিকাদান কার্যক্রমটাকে সফলতায় আনতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। হক, আসলে আমার বলার সুযোগ খুবই কম, আমাদের অনুষ্ঠানের সীমাবদ্ধতা আছে, অ্যারাউন্ড 60 মিনিটসে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, তাই আমি অন্য আলোচকদের কাছে চলে যাচ্ছি। নাও আই রিকোয়েস্টেড, excuse me, now I would like to request Ms. Maya Vandenant, Chief of Health, UNICEF Bangladesh. Can you hear me, Ms. Maya? Yes, very good afternoon, evening. Thank you. Can you hear Thank me? you. Yeah, sure. Thank you. Welcome. Your topic is access to oxygen in the context of COVID-19 for the management of childhood pneumonia. Ms. Maya Vandenant, Chief of Health, UNICEF Bangladesh. Thank you very much, and thanks for this opportunity to focus this discussion. And really, I think we are all traversing a huge global crisis in this COVID pandemic. At the same time, we may well use this and take this as an opportunity to strengthen our oxygen systems. If we realize that about 18% of the under 5 deaths are due to pneumonia as per the last DHS data, and about 1 to 1.5 children out of every 100 may well develop severe pneumonia, it is very, very important that we think around the right oxygen availability for the long run for pneumonia, and we can take this crisis as an opportunity to fix our system. Churchill said, never
let a crisis go to waste. And this is another opportunity that we can take to really strengthen the system. Some other colleagues already have talked about the need for prevention and for promotive activities and for curative care. So I will just focus on the need of oxygen. And that is, of course, required besides qualified health workers and medicines for the cure of pneumonia. What we really need is, we need first to monitor the oxygen levels, and that is done with pulse oximeters. I think many people have heard about this in this COVID crisis. And it is a very simple tool that can actually be used by lower level skilled staff, and it is recommended that even at community level, for example, the community health workers like HAs or family welfare assistants or other kind of CPHCs can actually monitor the blood levels, the oxygen levels in the child or in the adult, to know whether there is a danger there. And if there is, then this can be referred to the appropriate primary or secondary healthcare level. This is not yet practice in Bangladesh. I think we've come a long way, thanks to the COVID crisis, if I can say, to at least improve the availability of pulse oximeters in the facilities. Yet at the community level, we still have some work to do. UNICEF has supported the government in procurement of about just over 1,000 pulse oximeters just since March this year for the COVID crisis, and we hope that this can also further strengthen the system, and we are sure that many more will come. Now, in terms of the oxygen supply, the medical oxygen supply, there are different ways that can be done, and the health system really needs to get their supplies in different levels. Like the primary healthcare level, and I would focus here on the Upazila Health Complex, would really need a kind of a smaller scale oxygen, like oxygen concentrators, and maybe supplemented with oxygen cylinders. And this can also serve very well for pneumonia case management and other hypoxia management. Whereas in the district hospital and in the medical colleges, which have larger needs for oxygen, we really need to look into a mix, a right oxygen mix. And we're thinking around central oxygen lines with liquid medical oxygen, or manifold oxygen systems with oxygen cylinders behind it, and also some oxygen concentrators. And of course, everything goes with the other oxygen supplies, like accessories, which need to be also taken care of and sterilized when needed, or there for single use. So this oxygen supply mix is really critical. The partners in the context of the Bangladesh Preparedness and Response Plan for COVID-19 have supported the ministry to look into what is available at the moment in the hospitals, and we've actually seen that a lot of things are still are there, but really need to be improved. And the survey was done for 120 facilities back in June, July, and only 84% didn't have an oxygen plant or liquefied medical oxygen. And about 20% had functional oxygen concentrators. So since then, lots have been done, and the ministry has a plan to expand the central oxygen lines in most of the medical college hospitals and some of the larger district hospitals. And UNICEF stands by for supporting this effort to potentially be able to be ready for a second wave of COVID, but also, very importantly, in the context of this pneumonia day, in terms of strengthening the health system and making sure that oxygen is available for every patient that needs it, and especially in cases of severe pneumonia. And besides that,
the case management for oxygen management is the capacity of the health workers is really very, very important, because oxygen is life-saving, but can also be actually toxic. So we really need to make sure the health workers have the right capacity and are supported in throughout the system. And UNICEF stand by to support the ministry in building capacity together with the professional bodies that and we are working on introducing pediatric care standards to have the quality of care for children in the hospitals and in the outpatient departments as well. And this comes in addition to all the work we do already for newborns in the special newborn care units and in quality improvement in that context. UNICEF is a very proud supporter of the Ministry of Health, and we have actually provided about 2,300 oxygen concentrators in the last few months, and we hope that this will also further strengthen the system. And we want to congratulate the front health workers in their efforts in combating not only COVID, but also in continuing strengthening essential health services and in the fight against pneumonia. Many thanks. Thank you, Maya Vandenant, Chief of Health, UNICEF Bangladesh. ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে উপলক্ষে আজকে বিশেষ ভার্চুয়াল গোলটেবিল যৌথভাবে আমরা আয়োজন করছি, জয়েন্টলি অর্গানাইজড বাই ডেইলি প্রথম আলো, সেভ দ্য চিলড্রেন অ্যান্ড ইউনিসেফ বাংলাদেশ। Now floor open for Ms. Risal Bandana. Now floor open for Ms. Bandana. Deputy Country Director, Save the Children in Bangladesh. Your topic is Save the Children Bangladesh's update on childhood pneumonia activity. Ms. Risal Bandana. Thank you very much, first of all. I'm really glad to be here today to say a few words in the event on this special occasion of World Pneumonia Day. So thank you for that. Without further delay, basically, as earlier speaker, the UNICEF colleague has already mentioned, though we are struggling with the COVID pandemic globally, this is a global crisis that we all are going through. But despite of that, we cannot ignore with the fact that pneumonia is the greatest, bigger infectious disease when it comes to children's health, and it is having a huge impact to our children's life. So that has been the reason why we cannot even forget this killer for children, and we need to pay attention from our end, whoever is doing from their what end. So, and then just going to some of the study, I think there has been a very succinct sort of example around us. If we have to talk about pneumonia, how much this is impacting the life of children. Basically, it's like there was a study carried out in 2018, which has very explicitly mentioned that more than one children under 5 in every hour are infected, and are like having this severe impact because of this pneumonia. So that's the facts are here. But despite of that, I think there has been a lot of effort that has been kept forth by the government, and at the same time the international community, and primarily the WHO and our friends in UNICEF particularly. I really want to recognize their contribution here for the reduction of morbidity and mortality of childhood pneumonia. And there has been a lot of support put forth by them. And also, I think the WHO and UNICEF have already drawn strategic guidelines. I think our earlier speaker, the government authority were saying that there has already been these guidelines drawn from them, which also includes like 10 sort of interventions, very key interventions known as Integrated Global Action Plan for Pneumonia and Diarrhea as well, to end the preventable child death by 2025. So there is a guidance there is a strategic documents and action plans are already there. And also we know the fact that these interventions has already been part of some of the existing health system programs.
such as we are very much familiar of IMCI, EPI, and nutrition-related programs. So it's already there. Nevertheless, the number of childhood pneumonia deaths are coming down far too slowly to achieve that there is a commitment for SDG 2030 ambition for ending preventable child death. So that's fact. We cannot ignore with that fact as well. When it's coming back to Save the Children, basically, Save the Children in Bangladesh is implementing various, common approaches to deal with this, disease, such as, like, if I have to name, like, there are like treating children close to home programs, saving newborn lives, and also nourishing the youngest. So those are the common approaches that we are using. And also we have been implementing certain maternal and newborn health interventions by providing good nutritious and feeding, for children up to 2 years of age. And for this, basically, the approach that we are taking here is to mobilize the community health worker. And with this, I think we are trying to just to support and also to reduce some of the child death from pneumonia as well. In the meantime, I'm also glad to cite here that we have been very successfully, we have completed some of the program that we have been implementing for last 3-4 years. Like, for instance, Breath for Life project, CCM, enhanced management of pneumonia in community, pneumonia, Centenary Commitment, which is one of the global, as part of our global movement for Save the Children. I think my colleague is going to talk about that later. But as part of that and our commitment, our breakthroughs, survival breakthroughs, that's part of that. So we have been committing ourselves to tackle these problems for various ends. And if I have to talk specifically about some of the achievements, is like we have been working with the village doctors. We have been working in the case management, particularly focusing and targeting very much on pneumonia, just to reduce the death of children because of these stages. So we'll continue to strengthen government policy wherever possible, and we'll utilize our global expertise and experiences. And also the lessons learned that we can derive globally as well. It's not only in Bangladesh, but globally, the lessons that we can derive here for the project and tackling pneumonia in Bangladesh as well. Just talking briefly on our Centenary Commitment, as I said, I think this was launched in early 2017. And as I said, it's a part of our survival breakthrough. Save the Children has kindly 3 keys, breakthroughs that we have, and survive is one of our key breakthroughs when it comes to the health of children. And particularly, we want to ensure that no child dies from preventable causes before their 5th birthday. That's our commitment on the part of Save the Children globally, and that's one of our kind of breakthroughs here. So over the period of time, Save the Children has fostered greater partnership, basically, with the government agency, primarily the ministry, key agencies like UNICEF, and then also some of the academic institutions, professional organizations, and as well as researchers, with the aim of building a momentum of stakeholders, to tackle these challenges together. It's not only Save the Children who can do it, but we want to have a joint sort of initiative and hand-to-hand sort of partnership just to tackle this problem. But at the same time, as we all know, within the context of COVID-19, our fight against childhood pneumonia has been very challenging as well. We have to factor in that as well. So let me pause here, and I'll come back with if there is any question, and I can talk about a little bit on the conclusion part. Thank you. Thank you, Risal Bandana, Deputy Country Director, Save the Children in Bangladesh. রিসাল বন্দনা মূলত বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের নিউমোনিয়া সংক্রান্ত কার্যক্রমের একটি সংক্ষিপ্ত অংশ তুলে ধরলেন। প্রিয় দর্শক, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, ইউনিসেফ বাংলাদেশ এবং প্রথম আলো যৌথভাবে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে উপলক্ষে আজকের এই ভার্চুয়াল গোলটেবিল আয়োজন করছে। বিশেষে ভার্চুয়াল গোলটেবিলে এ পর্যন্ত আমরা যাদের আলোচনা শুনেছি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চেয়ারপারসন নবজাতক বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, ডক্টর সেলিম সদরুদ্দিন, ডিরেক্টর চাইল্ড হেলথ সেভ দ্য চিলড্রেন, মায়া ভ্যান্ডেনের, চিফ অফ হেলথ ইউনিসেফ বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ শামসুল হক, লাইন ডিরেক্টর MNCH স্বাস্থ্য অধিদপ্তর, রিসাল বান্দনা, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সেভ দ্য চিলড্রেন
বাংলাদেশ। আমরা আরো 3 জনের বক্তব্য শুনবো। এই পর্যায়ে আমরা শুনবো শামসাল আরিফিনের বক্তব্য, সব শেষে শুনবো অ্যান্ডিজেন চাইল্ড অ্যান্ড কমিউনিটি হেলথ ইউনিট, ইউনিসেফ হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। এছাড়াও আরো শুনবো আলিসা ওম এনিবোস, গ্লোবাল প্রজেক্ট লিড, পিসিসি সেন্টার চিলড্রেন। এ পর্যায়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি শামস আল আরিফিন, সিনিয়র ডিরেক্টর, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, ICTDRB বাংলাদেশ। তো শামস আল আরিফিনের কাছে আমরা সংক্ষেপে জানতে চাই যে কোভিড-19 এই বাস্তবতায় মানে অন্য চিকিৎসাগুলোর কি অবস্থা, আসলে আন্তঃবিভাগে ভর্তি অসুস্থ শিশুদের চিকিৎসার কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, আপনার পর্যবেক্ষণ কি? শামস আল আরিফিন। ধন্যবাদ। এটা শুধু কোভিড নিয়ে কথা বলে লাভ নেই, কারণ সমস্যাটা আগে থেকেই আছে। মানে অসুস্থ বাচ্চাদের ইনপেশেন্ট কেয়ার নিয়ে সমস্যা বহুদিন ধরে আছে। সো এখন ধরেন যে আমি 2017 সালে ডিএইচএস এর কথা কজ অফ ডেথের ডাটা দেখি, তাহলে সেখান থেকে আমরা এস্টিমেট করতে পারি প্রায় বছরে প্রায় 24,000 বাচ্চার আনুমানিক নিউমোনিয়া মারা যায়। তার মানে প্রতি 20 থেকে 25 মিনিটে একটা বাচ্চা যদি নিউমোনিয়া মারা যায়, নিউমোনিয়া হয়ে মারা যায়, তার মানে তার তো অসুখটা বেশ কমপ্লিকেটেড ছিল, সিভিয়ার ছিল, তার মানে তার হাসপাতালে থাকা উচিত ছিল। আমরা যদি তথ্য দেখি যে এই বাচ্চাগুলোর অর্ধেকেরও কম হাসপাতালে মারা গেছে, বাকিরা বাসায় রাস্তায় মারা গেছে। সেটা কেন হবে? হাসপাতালে যাবে না কেন বাচ্চারা? আমরা ডক্টর সাদরুদ্দিন বলেছেন যে কেয়ার সিকিং সমস্যা আছে, অবশ্যই আছে। আমরা নিউমোনিয়া হলেও বাচ্চারা তাদের বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছেন না, অথবা যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানে নিয়ে যাচ্ছে। সেটা কেন হবে? সেটা আমরা কিন্তু এইটা নতুন সমস্যা, বহুদিন ধরেই এই কথা বলছি, আমরা জানি এর উত্তরটা কি জানি, কিন্তু সমাধান করতে পারছি না। আর এখানে একটা বড় যে ইস্যুটা চলে আসে সেটা হলো আস্থা। আমি যাব যেখানে, সেখানে আমার আস্থা আছে। এখন কোভিড-19 এর সময় এইসবে গত কয়েক মাসে এই আস্থার অভাবটা বেশ বড় হয়েছে। আমরা দেখেছি সব হাসপাতালে, সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রে শিশুরা, বড়রা হাসপাতাল যাওয়ার প্রবণতা অনেক কমে গেছে। তো তাতে যেটা হয়েছে আমরা জানি না যে এদের এই বাচ্চাগুলো শেষমেশ কি হয়েছে, বাড়িতে কি হয়েছে, তাদের কি নিউমোনিয়া হয়নি? না হওয়ার কোনো কারণ নাই, এমন কোনো কিছু হয়নি গত কয়েক মাসে যে নিউমোনিয়া কম হবে। সো আমরা এই তথ্য নাই এই মুহূর্তে, দুশ্চিন্তা আছে যে কি হয়েছে। এখন স্পেসিফিক্যালি ইনপেশেন্ট কেয়ার নিয়ে যদি কথা বলি, ইনপেশেন্ট কেয়ার নিয়ে যেটা বলছিলাম যে বাচ্চা অসুখ হয়েছে, নিউমোনিয়া হয়েছে, হাসপাতালে থাকা উচিত ছিল, চিকিৎসা থাকা উচিত ছিল, কিন্তু তারপরেও সে সে হাসপাতালে যায়নি, বা গেলেও সে হাসপাতালে মানে মারা গেছে। আমরা যদি তথ্য দেখি 2017 সালের বাংলাদেশ হেলথ ফেসিলিটি সার্ভে থেকে এই ধরনের সার্ভেতে অনেক কিছু কোয়ালিটিভ কেয়ার দেখা হচ্ছে, মানে অ্যাসেস করা যায় না, কিন্তু যেটা যায় সেটা হলো রেডিনেস, স্বাস্থ্যকেন্দ্রের রেডিনেস অ্যাসেস করা যায়। তো সেই সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 5% মতন স্বাস্থ্যকেন্দ্র বাচ্চাদের চিকিৎসার জন্য রেডি, বাকিগুলো নয়। এটা কেন হবে? মায়া অক্সিজেনের কথা বলছে, শুধু অক্সিজেন না, অক্সিজেন নিয়ে এবছর অনেক মানে এ নিয়ে আমরা কথা বলছি, এবং এটা এক্স্যাক্টলি ইটস অ্যান অপরচুনিটি যে অক্সিজেনের সমস্যাটা এবার এই কোভিডের কারণে হয়তো সমাধান হয়ে যাবে। কিন্তু শুধু অক্সিজেন একটা বড় জিনিস, মানে অক্সিজেন নিড অ্যাসেস করা, অক্সিজেনের সাপ্লাইটা এনশিওর করা। আমরা দেখেছি ওই ডিএইচএস এর ওই বাংলাদেশ হেলথ ফেসিলিটি সার্ভে 2017-তে, এবং তারপর এই বছর যখন একটা র্যাপিড সার্ভে করেছে, যে বেশিরভাগ হাসপাতালে কিন্তু অক্সিজেন সাপ্লাইয়ের সাস্টেইনেবল মানে সাস্টেইন সাপ্লাই মানে নির্ভরযোগ্য সাপ্লাইয়ের অভাব রয়ে গেছে। তো এখন এবং আশা করছি যে কোভিডের এই কারণে এই যে প্রেশারটা আছে সিস্টেমের উপরে, সে কারণে হয়তো এই অক্সিজেন সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে একটুখানি বলবো, তারপরে আমি বলবো যে আমার কনসার্ন থেকে যাবে ইনপেশেন্ট কেয়ারের সমাধান হবে কিনা। আমরা অনেক সময় মনে করি যে আমি যে একটা হাসপাতালে দালান করে দিই, ওখানে ডাক্তার দিই, নার্স দেই, ওষুধ দিই, যন্ত্রপাতি দিয়ে, অন্যান্য সরঞ্জাম দিই, তাহলে হয়ে যাবে, বাচ্চারা ওখানে আসলে অসুস্থ বাচ্চারা চিকিৎসা হয়ে যাবে। তা হয় না। আমরা দেখেছি যে বাচ্চা অসুস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে বাচ্চা এসেছে নিউমোনিয়া নিয়ে, 1-2 ঘন্টা পার হয়ে যায় বিফোর দি গেট দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক শট, বিফোর দি গেট অক্সিজেন। এটা মূলত হলো আমাদের প্রোটোকলস গুলি, SOP গুলি নাই ওরকম,
অ্যাপ্রোপ্রিয়েট প্রোটোকলস নাই, এবং থাকলেও সেটা প্রয়োগ নাই। সো অ্যাটেনশনটা যদি না দিয়ে আমরা ইনপেশেন্ট কেয়ারটা ঠিক না করার জন্য, আমি যতই কথা বল কমিউনিটি বেসড যতই মানে সবকিছু প্রোগ্রামটা দরকার আছে, আমি এটা ইদার অন না। হ্যাঁ, ডক্টর সাদরুদ্দিন যে কথা বলেছেন যে আমাদের পুরো আইএমসিআই বেসড যে আইসিসিএম বেসড যে প্রোগ্রামটা আছে সবকিছু দিয়ে করার পরও আমাকে একটা স্মল পার্সেন্টেজ বাচ্চাকে হাসপাতালে রেফার করতে হবে, এবং সে বাচ্চা যদি সঠিক মানে চিকিৎসা না পায়, সময় মতো না পায়, তাহলে আমি তাকে বাঁচানোর আমার সম্ভাবনা অনেক অনেক অনেকাংশে কমে যাবে। ইনপেশেন্ট কেয়ারে বাংলাদেশের সমস্যাটা হলো যে এখানে মানে এটা ডক্টর শামসুল হক ভালো বলতে পারবেন, এখানে শিশুদের নিউমোনিয়া নিয়ে যে প্রোগ্রামটা ওনার প্রোগ্রামের আন্ডারে, হাসপাতালগুলো অন্য প্রোগ্রামের আন্ডারে, এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অন্য জায়গায়। এখন এই যে মানে বিভাজন আছে, মানে এই গ্যাপগুলি রয়েছে প্রোগ্রামের মধ্যে, আমরা জানি ইন জেনারেল বাংলাদেশে প্রোগ্রামের মধ্যে কোঅর্ডিনেশনটা করা খুব কঠিন হয়ে যায়, এবং সেটা করতে হলে এখন আমি বলবো না যে আমি বলছি এটা সাজেস্ট করছেন যে প্রোগ্রামগুলি এক জায়গায় নিয়ে আসা, কিন্তু একটু চিন্তা করা যে আমি এই একটা হাসপাতালে যখন বাচ্চা আসে, সে টেকনিক্যাল গাইডলাইন্স একটা প্রোগ্রাম করছে, হাসপাতালগুলি চালাচ্ছে, তা সেখানে লোকবল দিচ্ছে একজন, এবং এবং ওখানে নার্সদের দিচ্ছে, ডিজি নার্সিং থেকে আসছে, মিডওয়াইফারি থেকে আসছে, সেখানে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের কাজগুলি অন্য জায়গা থেকে আসছে। সেটা এক জায়গায় কিভাবে আমরা আনবো? এটা যদি না আনতে পারি, এই বাচ্চাদের এই যে নিউমোনিয়া বাচ্চাদের বাঁচানোর মানে যে চেষ্টা আমাদের, সেটা সফল হবে কিনা সন্দেহ। সো আমি এই বলে শেষ করছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ শামসাল আরেফিন তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমরা অ্যান ডিরজেন এবং আলিশা অমনি বসের বক্তব্য সবশেষে শুনবো। আর এই সুযোগে উল্লেখ করতে চাই, আশা করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের সাথে আছেন। সব শেষে আমরা ডক্টর শহীদুল্লাহর বক্তব্য আরেকবার শুনতে চাই। Now I would like to request Ms. Anne Detjen to deliver her speech. Anne Detjen, Child and Community Health Unit, UNICEF Global Office. Your topic, Global Advocacy Agenda around Pneumonia and PCC Project. Ms. Anne Detjen. Thank you very much. I'm very glad to be joining this fruitful discussion. Over 800,000 children died globally from pneumonia last year. So this is making it the largest infectious cause of death among children under the age of 5, and a cause that we all need to address if we want to achieve the child survival goals of less than 25 deaths by 1,000 live births by 2030. Almost 1 year ago, in an unprecedented partnership effort, government leaders and representatives from UN and multilateral agencies, private companies, non-profit organizations, and academic institutions from over 55 countries, including Dr. Haq from the Ministry of Health in Bangladesh, came together for the inaugural Global Pneumonia Forum on Childhood Pneumonia to call for commitments, accelerated action, and increased investments to end child pneumonia. The participants and country delegations agreed on primary healthcare as a key strategy to address child survival and achieve universal health coverage. And they endorsed the declaration committing to 6 strategic actions to accelerate progress in reducing child pneumonia deaths. To develop and implement clear strategies for pneumonia control, well embedded within child health and primary healthcare strategies and plans to achieve universal health coverage and through multi-sector alignment and collaboration. To prioritize vulnerable populations to reduce risk factors and reach all children, including those in fragile and humanitarian settings with good quality health services. To adequately finance pneumonia control through coordinated domestic and development spending. To accelerate breakthrough innovations in areas where cost-effective technologies and systems increase efficiencies and prevent the most pneumonia deaths. To track progress with transparency, accountability, and inclusiveness, and to engage all relevant public, private, health, and non-health actors at the global as well as country levels. The COVID-19 pandemic was declared shortly after the Global Pneumonia Forum, and while disrupting with a shock the enthusiasm and energy that we created at the forum,
it really brought pneumonia on the global agenda in a different way and pointing to many of the bottlenecks that we are facing when we try to ensure all children can access preventive and curative healthcare. At UNICEF, we also believe in primary healthcare to comprehensively address pneumonia by strengthening all three pillars of primary healthcare as emphasized at the Astana Primary Healthcare Conference in 2018. First, integrated preventive and curative health services. Second, multi-sector action. And third, engaged and empowered communities. None of these alone will get us where we need to go to end pneumonia deaths, but also to address other causes of illness and death in children. We need not only access to health services close to where children live in communities and primary healthcare facilities, but we need to increase focus on ensuring quality of care to strengthen service delivery. Bangladesh is already a frontrunner in the quality of care network for maternal, newborn, and child health, and well set up to be a frontrunner in scaling up the recent WHO standards for improving the quality of care for children and young adolescents, building on already existing mechanisms and through quality improvement at all levels of care. We need alignment across multiple sectors, including nutrition, WASH, climate, and environment to address underlying risk factors for pneumonia and other childhood illnesses. And we need to empower communities to take charge of their health and hold the system accountable for the services they need. As part of our COVID response, and my colleague Maya van den End, our Chief of Health in Bangladesh, already mentioned, we realized the real opportunity to support countries in scaling up access to oxygen and hypoxemia measurement to address the anticipated COVID-19 needs, while also contributing to strengthening overall oxygen systems to ensure long-term impact for newborns and children. Since May, UNICEF has shipped over 15,000 oxygen concentrators to over 90 countries and supported the scale-up of oxygen plants and other local solutions in many countries, including Bangladesh. In close partnership with Save the Children, we engage at the global level and with government and other partners in 9 beacon countries, Bangladesh included, to ensure pneumonia is seen as a tracer for the progress that we need to make to improve child survival. I commend Bangladesh for the progress made and the commitment shown in Barcelona and again today by government and all partners. We look at you as example in many ways and are happy to further support your efforts. Thank you very much. Thank you, Andy Jen, for your valuable space. Now, floor open for Ms. Alicia Enibos. She is our last speaker. Alicia Enibos, Global Project Lead, PCC, Save the Children. Ms. Alicia Enibos. Yes, thank you. Thanks for inviting me, first of all, to join the panel discussion today. It's a really great opportunity to hear about the great work that's happening in Bangladesh. So as Risal had already mentioned, Save the Children has a strategic focus in line with the strategic sustainable development goals, and that's ensuring that every child, that no child dies from preventable diseases before their 5th birthday. And knowing that pneumonia is the leading infectious killer of children, we know that we can't achieve that goal without prioritizing childhood pneumonia. And so as part of our 100th anniversary, we, as an organization, launched a commitment towards tackling childhood pneumonia. And of course, we have an aim for a global impact, but we had a specific focus where we wanted to demonstrate change in 9 high-burden countries, including Bangladesh. And so for Save the Children, I mean, we've heard from other panelists today on, some of the key sort of areas of action and policy around that are needed around childhood pneumonia. And for Save the Children, we're focused on and also driving those efforts both in Bangladesh, as we've heard, but also globally. And that includes, highlighting pneumonia as a key element in tackling child survival. Looking at increasing
health financing, and also improved policy around pneumonia control as part of broader health system strengthening strategies. We're also focused on promoting further research and innovation in the prevention, treatment, and diagnosis of pneumonia. And as Risa highlighted, further scaling up our programs through our common approaches, which are evidence-based approaches that we have learned work in child survival and pneumonia specifically. But most importantly, we're also focused on shared learning across countries. And so while we recognize that every country is unique and has their own experiences and challenges, we still feel like there's a lot that we can learn from each other, both at a regional level and global level in terms of tackling this disease. And so we've really focused on fostering that cross-country knowledge and sharing and learning. And I guess the other key area that I didn't mention, which is also key in this discussion, is partners. And so partnership is also very key for us. And as Anna mentioned, at a global level, we're working in close collaboration with UNICEF, but also in Bangladesh as well. And that partnership extends to other partners and government, of course, nationally. So many of the panelists on this call today are some of our key partners in tackling this disease. But we also, outside of the partnerships that we're focused on at country level, and that extends to the other 9 countries as well, we also have key partnerships at global level in order to drive progress. And so that not only includes UNICEF, but we're also both members of a coalition. It's called Every Breath Counts Coalition. And it's a global coalition focused on ending preventable deaths from pneumonia. And one of the key actions from that group earlier this year was the Global Forum on Childhood Pneumonia, which Anna mentioned earlier. And there were some key commitments that were made by partners and governments coming out of that meeting. And so I think World Pneumonia Day is an opportunity for us to kind of revisit those commitments, take stock, and see what progress has been made, but also look at kind of future needs and gaps that need to be addressed, which I know is being discussed in Bangladesh within the national technical working groups and coalitions. But additionally, and as several of the panelists highlighted, COVID-19 has kind of been a big shock this year, and but also an opportunity for us. And so I think the silver lining of COVID-19 is that there is a lot of greater attention and action around improving oxygen systems. And so at Save the Children, this is also a priority for us. And other coalition members of the Every Breath Counts Coalition. And we really see this as an important way, an important equal opportunity for addressing childhood pneumonia as well, both during the COVID era, but also beyond. And so it's really exciting to hear some of the plans and initiatives and work and thinking around this in Bangladesh. And I think from the global side, we're here to support you, but we're also quite keen to learn from all of the efforts and actions and activities that will be happening over the next 10 years leading up to 2030, and being able to share that with other regions and countries that we're working in at a global level as well. So thank you. Thank you, Alicia Inibos, for your valuable remarks. World Pneumonia Day উপলক্ষে বিশেষ ভার্চুয়াল গোল টেবিলের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি।
আমরা সবশেষে সমাপনী বক্তব্য শুনবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নবজাতক বিভাগ BSMMU এর চেয়ারপারসন। তিনি একই সঙ্গে COVID-19 মোকাবেলায় বাংলাদেশ সরকারের গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটিরও চেয়ারপারসন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি যদি আজকের আলোচনার সার্বিক মূল্যায়নধর্মী বক্তব্য দেন, আপনার বক্তব্যের পরেই আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধন্যবাদ ফিরোজ সাহেব। প্রথমেই আমি আবারও সেই ধন্যবাদ দিব প্রথম আলোকে, ইউনিসেফ এন্ড সেভ দি চিলড্রেন, আজকে এই ধরনের একটা আলোচনা অনুষ্ঠান গোল টেবিল, যেখানে আমরা বক্তব্য শুনেছি ডক্টর সেলিম সদরুদ্দিনের থেকে, আমাদের লাইন ডাইরেক্টর ডক্টর শামসুল হক থেকে, আমরা ইউনিসেফের কান্ট্রি অফিসার মায়া ভ্যান্ডেনের থেকে শুনেছি, আমরা শুনেছি রিসাল বন্দনার কাছ থেকে, সেভের শামসুল আরেফিন ICDRB, অ্যানকে শুনেছি ফ্রম ইউনিসেফ, অ্যান্ড অ্যালিসাকে ফ্রম সেভ। তো আমি এটার যেটা ছোট আকারে একটা সংক্ষিপ্ত সার তুলে আনতে চাই, সেটি হলো যে শিশুরা আমাদের বড় প্রিয়, আমরা সবাই আমাদের কাছে প্রিয়, কিন্তু শিশুরা বড় প্রিয়, কারণ ওরা তো পৃথিবীতে এসছে তাদের একটা পূর্ণাঙ্গ জীবন কাটিয়ে তার দেশ জাতিকে সার্ভিসটা দিয়ে আমাদেরকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে একটা জাতিকে। সেই শিশুরা যদি নিউমোনিয়ার মতো একটি সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয় লাংসের, এবং তার জন্য যদি সে অনেক অসুস্থতায় ভুগে কষ্ট পায় অথবা মারা যায়, এটা অনেক কষ্টের। আর COVID-19 দুটো জিনিস আমাদেরকে চ্যালেঞ্জ ফেস করাচ্ছে। একটি হলো COVID-19 ইটসেলফ নিউমোনিয়া করাতে পারে, চিলড্রেনদেরও নিউমোনিয়া করায়। আবার আরেকটা হলো যে যদি অন্য কারণেও নিউমোনিয়া হয়ে থাকে, COVID-19 এর সময় সেবাটা যে সীমিত হয়ে গেছে, সেটাও আমাদের একটা চ্যালেঞ্জ। এই দুটো জিনিস আমি বারবার সবাইকে মনে করতে চাই। একটি হলো COVID-19 নিজের নিউমোনিয়া করাতে পারে, আর নিউমোনিয়া আক্রান্ত হলে সেবার ব্যাপারে আমাদের অনেকেই কথা বলেছে, সেইটা আমাদের যে দুরবস্থা সেটাকে আরো বাড়িয়ে তোলে। এখন এইটার জন্য আমি যদি এটাকে দুই ভাগে ভাগ করি, একটি হলো যে একটি শিশু যাতে নিউমোনিয়া আক্রান্ত না হয়, একটি শিশু যাতে কোভিড আক্রান্ত না হয়, যেটাকে বলে প্রতিরোধমূলক ব্যবস্থা, এটা হলো একটা দিক। আর একটা দিক হলো না, এত কিছুর পরে হয়ে গেল, তাহলে যেন সে সেবাটা পায়, সঠিক সেবাটা পায়। সো আমি এটাকে দুই ভাগে ভাগ করলাম। প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আমাদের যে IMCI প্রোগ্রামটা আছে, সেইটা যদি আমরা ঠিক মতো ধরে রাখতে পারি, টিকাদার কর্মসূচিটা যদি ঠিক মতো ধরে রাখতে পারি, ভ্যাকসিনেশন যদি ঠিক মতো হয় চিলড্রেনদের, তাহলে অনেক অনেক বাচ্চাই হয়তো নিউমোনিয়া আক্রান্ত হবে না। তো ওইটা ডক্টর শামসুল হক আমাদেরকে যেটা শোনালো, যে এপ্রিল মেতে যেটা অনেকটা আমাদের ফল করে গিয়েছিল, সেটা আমরা আবার ট্র্যাকে এসছে, কোনো কোনো জায়গায় ক্যাচ আপ করে ফেলেছে, এমনকি যে ড্রপ আউট তারপরে লেফট আউটগুলোকে নিয়ে শতভাগের উপরে গেছে কোনো সময়। তো এইটা ধরে রাখার জন্য আমার একটা শব্দ ইউজ করতে চাই, যে আমার যে IMCI বা টিকাদান কর্মসূচি ভ্যাকসিন প্রোগ্রামটা কোভিড অ্যাডাপ্টেড IMCI প্রোগ্রাম, কোভিড অ্যাডাপ্টেড ভ্যাকসিন প্রোগ্রাম যদি আমি চালু রাখতে পারি, কারণ কোভিড কবে যাবে আমরা জানি না, আবারও বলছি কবে যাবে জানি না, ভ্যাকসিন কবে আসবে, সফল কতটুকু হবে, সেই জন্য এই কোভিডের জন্যে অ্যাডাপ্টেশন করে আমাদের IMCI এবং টিকাদান কর্মসূচি চলে। একটি দিক। একটু আগে আমরা শুনেছি যে হাসপাতালগুলো, ডক্টর শামসুল আরেফিন বলেছি, সবগুলো রেডি না। অনেক সময় গেলেই যে আমি 1-2 ঘন্টার মধ্যেই বাচ্চাটা সঠিক ডাক্তারের বা সেবিকার দেখা পাবে, অ্যান্টিবায়োটিক শুরু হবে, অক্সিজেন পাবে, সেই জিনিসটা আমাদের লক্ষ্য করা দরকার। মানে হাসপাতালের রেডিনেস, যেটা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির তরফ থেকে আমার একজন অন্যতম মেম্বার এখানে ডক্টর শামসুল আরেফিন, আমরা বারংবার সরকারকে বলেছি যে হাসপাতাল যেন রেডি থাকে কোভিড রোগীদের জন্য, চিলড্রেন নিউমোনিয়ার জন্য। মায়া যে কথাটা বলেছে যে অক্সিজেন ইজ এ ভেরি ক্রুশিয়াল থিং, পালস অক্সিমিটার দিয়ে যদি আমি অক্সিজেন মাপতে পারি, এবং তাতেই কিন্তু অনেক ভালো ব্যবস্থা নেওয়া যাবে। আমি যখন দেখবো অক্সিজেন ফল করছে, অক্সিজেন তখন দরকার, যদি দেরি করি ওই বাচ্চাটাকে নাও বাঁচাতে পারি। সেই জন্য পালস অক্সিমিটার শুধু শহরে থাকলে হবে না, উপজেলা লেভেল পর্যন্ত পালস অক্সিমিটারের অ্যাভেইলেবিলিটি থাকতে হবে, উপজেলা লেভেল পর্যন্ত অক্সিজেনের প্রাপ্যতা ঠিক থাকতে হবে। বড় হাসপাতালগুলো বলা হলো মেডিকেল কলেজ এন্ড ডিস্ট্রিক্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু হচ্ছে বা হয়েছে, ভেরি গুড, এটা যেন অনগোয়িং থাকে। আর উপজেলা লেভেলে যাতে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর বা লার্জ বড় অক্সিজেন ট্যাঙ্ক,
এবং সেখানে যেন আমরা একটা বাচ্চাকে যদি কোনো নিউমোনিয়া আক্রান্ত হয়ে আসে, কোভিডে আক্রান্ত হয়ে আসে, স্যাচুরেশন দেখতে পারি, অক্সিজেন দিতে পারি। তো এই জিনিসগুলো যেহেতু আমাদের সবার বক্তব্য থেকে এসছে, ডক্টর সেলিম সাদরুদ্দিন খুব সুন্দর কথা বলেছেন যে আসলে নিউমোনিয়ার তো একটা ট্রিটমেন্টের গাইডলাইন অলরেডি WHO আছে। এখন এইটা জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সেইটা দরকার। আমি শুধুমাত্র ন্যাশনাল লেভেলে বাস্তবায়ন করলাম, ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিস্ট্রিক্ট লেভেলে করলাম না, হবে না। আর এখানে অ্যান, অ্যালিসা এবং রিসাল বন্দনা সবাই যে আমাদের উন্নয়ন সহযোগী, ডেভেলপমেন্ট পার্টনার্স, they have given an importance of about partnership. Yes, nothing can go in this resource limited country without partnership. সেটার মধ্যে সরকার যেমন ড্রাইভিং সিটে থাকবে, সরকারের সঙ্গে এই উন্নয়ন সহযোগী আমরা যারা একাডেমিয়া, যারা প্রফেশনাল বডি যৌথভাবে কাজ করলে আজকে আমরা নিউমোনিয়া মোকাবেলায় সক্ষম হব। আমাদের যে অত্যন্ত প্রিয় শিশু তারা যদি নিউমোনিয়া আক্রান্ত না হয়, আর হলে যেন সেবাটা পায় এবং বেঁচে যায়, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই রাউন্ড টেবিল বৈঠকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে উপলক্ষে বিশেষ ভার্চুয়াল গোল টেবিল আলোচনার আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা জয়েন্টলি এই ভার্চুয়াল রাউন্ড টেবিল আয়োজন করলাম সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ এবং ডেইলি প্রথম আলো। আমরাও মনে করি ডক্টর শহীদুল্লাহর মতো কথা সুর মিলিয়ে আমরা বলতে চাই, শিশুরা আমাদের অত্যন্ত প্রিয়। শিশুরা, শিশুদের অধিকার সবার আগে এবং অগ্রাধিকারও আগে। আমরা মনে করি বাংলাদেশকে আমরা নিউমোনিয়া মুক্ত করতে পারবো। নিউমোনিয়ার এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা শিশুদের যেন আরো বাড়তি যত্ন নিই, তাদের নিউমোনিয়া যেন আক্রান্ত না করে, আক্রান্ত করলেও যেন চিকিৎসাটা ঠিকভাবে হয়, আমরা সেই দিকে নজর দেব। এবং সেই জন্য যে কথাটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে আসলে পার্টনারশিপ, সমন্বিতভাবে কাজ করাটা খুবই জরুরি। আমরা মনে করি সরকার, উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন সহযোগী সবাই মিলে যদি আমরা কাজ করি, নিশ্চয়ই আমরা বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সেলিম সাদরুদ্দিনকে, থ্যাংক ইউ মায়া ভ্যান্ডেনেন্ট, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শামসুল হককে, থ্যাংক ইউ রিসাল বন্দনা, ধন্যবাদ জানাচ্ছি শামস আল আরিফিনকে, স্পেশাল থ্যাঙ্কস টু অ্যান্ডিজেন এবং আলিসা ওম এনিবোস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সেই জন্য আপনাদেরও ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোন ভার্চুয়াল গোল টেবিল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই করোনা বা কোভিড-19 পরিস্থিতিতে সাবধানে থাকুন। শুভরাত্রি।